হাই স্টুডেন্ট, তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো। এবং কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে যে ভিডিওগুলো আগে দুটো দিয়েছি আশা করি সবাই দেখা হয়ে গেছে। যদি না দেখা হয়ে থাকে অবশ্যই দেখবে, ঠিক আছে। আজকে আমরা কেমিস্ট্রি চ্যাপ্টারে কেমিস্ট্রিতে যে কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে ল্যাটিস এনার্জি সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। তাহলে ভিডিও লাস্ট পর্যন্ত সবাই কিন্তু সঙ্গে থাকো এবং খুব মজা দিয়ে পড়াবো। চলো শুরু করা যাক। তো ল্যাটিস এনার্জি কি? ল্যাটিস এনার্জি এটা কি, যাকে প্রকাশ করা হয় ইউ দ্বারা। ল্যাটিস এনার্জি কি হচ্ছে, এক মোল কোনো ক্যাটায়ন এবং এক মোল কোনো অ্যানায়ন যদি পরস্পরের সঙ্গে যুক্ত হয় বা কম্বাইন হয়, তখন কি হবে, যে পরিমাণ শক্তির মুক্তি ঘটবে সেটাকে বলছি ল্যাটিস এনার্জি। এবার ল্যাটিস এনার্জির ক্ষেত্রে কি হয় না, একটা আয়নিক কম্পাউন্ড তৈরি হয়, সলিড কম্পাউন্ড। তাহলে যে কম্পাউন্ডে ল্যাটিস এনার্জির মান যত বেশি হবে, তাহলে ওই কম্পাউন্ডের ক্ষেত্রে তার সুস্থিতি বা স্টেবিলিটি তত হাই হবে। তাহলে একটা ল্যাটিস এনার্জি, তাহলে যেহেতু এখানে একটা আয়নিক কম্পাউন্ড ফরমেশনের ক্ষেত্রে ল্যাটিস এনার্জি এনার্জি রিলিজ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ধরনের কেমিক্যাল প্রসেস বা রিঅ্যাকশন এটাকে বলতে পারি আমরা এক্সোথার্মিক বা তাপমোচী রিঅ্যাকশন। তাহলে ল্যাটিস এনার্জির ক্ষেত্রে যে যত বেশি তোমার ইউর মান নেগেটিভ হবে, তত বেশি কি হবে, আয়নিক ক্রিস্টালের স্টেবিলিটি অর্থাৎ সুস্থিতি তত কি হবে, বেশি হবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে দ্য অ্যামাউন্ট অফ এনার্জি released when free ions combine together to form ionic crystal is called ল্যাটিস এনথালপি। তাহলে এক্ষেত্রে কি, যদি ফ্রি আয়ন অর্থাৎ ক্যাটায়ন বা অ্যানায়ন যদি যুক্ত হয়, যত মোল, ধর এক মোল যদি বলি ক্যাটায়ন, এক মোল যদি অ্যানায়ন বলি, তাহলে এক মোল কি হবে, সলিড আয়নিক ক্রিস্টাল উৎপন্ন হবে। তাহলে এই ল্যাটিস এনার্জিকে আমরা কি দ্বারা প্রকাশ করব, বা ল্যাটিস এনথালপি এটাকে আমরা প্রকাশ করব কি দ্বারা, ইউ দ্বারা। তাহলে ইউর মান কি হবে না, ইউর মান নির্ভরশীল, ইউ যে ফ্যাক্টরের উপর নির্ভরশীল, সেটা কি ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ, আর ক্যাটায়নের অ্যানায়নের সাইজ, এবং কি ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে যে ইন্টারনিউক্লিয়ার যে ডিস্টেন্সটা তার মানের উপরে। তাহলে ইউ প্রপোর্শনাল টু বলতে পারি কিউ প্লাস কিউ মাইনাস বাই আর স্কোয়ার। তাহলে সাইজ অফ অ্যাটমস, তাহলে ধরো পটাশিয়াম প্লাস আয়ন আর সোডিয়াম প্লাস আয়ন। তো সোডিয়াম প্লাস আয়ন, পটাশিয়াম প্লাস আয়ন পর্যায় সারণীতে 1 নম্বর শ্রেণীতে অবস্থিত, এবং 3 নম্বর পর্যায়ে সোডিয়াম অবস্থিত, আর 4 নম্বর পর্যায়ে পটাশিয়াম অবস্থিত। তাহলে আমরা জানি যে অ্যাটমিক স্ট্রাকচার আমরা অলরেডি পড়ে এসেছি যে কোনো পরমাণু বা আয়নের ক্ষেত্রে যদি তার মুখ্য কোয়ান্টাম নাম্বারের মান যদি বাড়তে থাকে, অর্থাৎ এন এর মান যদি বাড়তে থাকে, তখন কিন্তু তোমার কি হবে, যে রেডিয়াসের মানটা বাড়তে থাকবে। আর রেডিয়াসের মান যদি বাড়তে থাকে, তখন কি সাইজ ক্রমশ বাড়তে থাকবে। তাহলে এক্ষেত্রে বলতে পারি যে আর, তাহলে ক্যাটায়ন, তাহলে সোডিয়াম ধরো প্লাস আর ধরো পটাশিয়াম প্লাস। তাহলে দুজনের ক্ষেত্রে কার ক্ষেত্রে তাহলে ফোর্স অফ ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, ঠিক আছে, বা আমরা বলতে পারি যে ধরো ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, অর্থাৎ কার্যকারী যে নিউক্লিয়ার চার্জটা কার ক্ষেত্রে বেশি হবে, এক্ষেত্রে কি সোডিয়ামের ক্ষেত্রে সবচেয়ে বেশি হবে। সবচেয়ে কম কি, তুলনামূলকভাবে কম কার ক্ষেত্রে হবে, পটাশিয়াম। কারণ কি না, যেহেতু পটাশিয়াম চতুর্থ পর্যায়ের মৌল আর সোডিয়াম কি তৃতীয় পর্যায়ের মৌল, তার জন্য কিন্তু তোমার এক্ষেত্রে ইফেক্টিভ যে নিউক্লিয়ার চার্জটা সর্বনিম্ন সোডিয়াম। তাহলে ইফেক্টিভ চার্জ যদি কম
হয়ে থাকে তখন কিন্তু রেডিয়াসের মান কিন্তু তোমার হচ্ছে বাড়তে থাকবে, আর রেডিয়াস যদি বাড়তে থাকে তখন হচ্ছে ল্যাটিস এনার্জির মান কিন্তু ক্রমশ কমতে থাকবে। তাহলে এই অর্থে আমরা বলতে পারি যে হচ্ছে সোডিয়াম প্লাস আয়নের ক্ষেত্রে ল্যাটিস এনার্জির মানটা হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে সোডিয়াম ক্লোরাইড আর ধরো পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড আর পটাশিয়াম ক্লোরাইড, সবচেয়ে বেশি ল্যাটিস এনার্জি কার হবে? সোডিয়াম। তার জন্য কি হয়, সোডিয়াম যে সল্ট লবণ, লবণকে যদি তোমার হচ্ছে পোড়ানো হয় তাহলে কিন্তু অনেক তাপমাত্রা লাগবে পুরো মেল্ট করতে, প্রায় ধরো 800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে এক্ষেত্রে দেখো ল্যাটিস এনার্জির ক্ষেত্রে যত তোমার হচ্ছে কি ইউর মান যত নেগেটিভ হতে থাকবে তত হচ্ছে কি সেই রিঅ্যাকশনে তত হচ্ছে কি তোমার হচ্ছে রিঅ্যাকশনের ফলে উৎপন্ন যে প্রোডাক্টটা অর্থাৎ যে তোমার হচ্ছে বিকৃত পদার্থ এটা হচ্ছে কি আয়নিক খ্রিস্ট সম্পূর্ণ হবে, তার তত কি স্টেবিলিটি বাড়তে থাকবে এবং সেই কম্পাউন্ডটা কী হবে, ল্যাটিস এনার্জি মান বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কম্পাউন্ডের যে তোমার হচ্ছে সলিবিলিটি, কোথায় সলিবিলিটি, ওয়াটারের মধ্যে যে দূরীভূত হওয়ার যে প্রবণতা এটা কী হবে, সর্বনিম্ন হবে। ঠিক আছে, ল্যাটিস এনার্জি মান যদি বৃদ্ধি পায় তাহলে এই ক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে স্টেবিলিটি অফ আয়নিক কম্পাউন্ড অর ক্রিস্টাল তার মান কিন্তু ক্রমশ হাই হবে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, যদি ইউর মান যদি বাড়তে থাকে তখন হচ্ছে কি না মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট বাড়তে থাকবে, তাহলে বয়লিং তখন কি হবে, ম্যাক্সিমাম হবে। তাহলে এই অর্থে আমরা কিছু এক্সাম্পল বলি, দিলে আরও সহজ হবে। ধরো লিথিয়াম ফ্লোরাইড আর কি সিজিয়াম ফ্লোরাইড। তাহলে এক্ষেত্রে দেখো লিথিয়াম যে ফ্লোরাইড তার ক্ষেত্রে হচ্ছে কি ক্যাটায়ন কিন্তু, আর সিজিয়াম ফ্লোরাইডের ক্ষেত্রে কিন্তু সিজিয়াম প্লাস হচ্ছে ক্যাটায়ন। এই ক্ষেত্রে অ্যানায়ন কিন্তু কমন আছে, তাহলে কিন্তু অ্যানায়ন দ্বারা আমাদের কিন্তু ল্যাটিস এনার্জি কিন্তু বিচার করা সম্ভব নয়। তাহলে কোন আয়ন দ্বারা বিচার করবো, এই ক্ষেত্রে আমরা যে লিথিয়াম প্লাস আয়ন এবং হচ্ছে সিজিয়াম প্লাস। লিথিয়াম প্লাসের ক্ষেত্রে কি হয় এলআই প্লাস আয়ন, আর সিজিয়ামের ক্ষেত্রে হচ্ছে কি সিএস প্লাস। তাহলে উভয়ের ক্ষেত্রে কি হচ্ছে প্লাস চার্জ হচ্ছে, তাহলে একই আছে। কিন্তু ল্যাটিস তাহলে পর্যায় সারণীতে যদি দেখা যায় যে সিজিয়ামের থেকে লিথিয়াম হচ্ছে অনেক উপরে আছে, কারণ কোথায় আছে দ্বিতীয় পর্যায়ের মূল এটা, ঠিক আছে। যার ফলে কি হচ্ছে এর ক্ষেত্রে হচ্ছে কি রেডিয়াস কিন্তু সর্বনিম্ন। তো রেডিয়াস যদি বলি তাহলে রেডিয়াস হচ্ছে কার ক্ষেত্রে বেশি হবে, রেডিয়াস হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে সিজিয়াম প্লাস, সবচেয়ে কম হচ্ছে লিথিয়াম প্লাস। তাহলে অলরেডি আমরা আগে জেনেছি যে ব্যাসার্ধের মান যদি তোমার হচ্ছে বৃদ্ধি পায় অর্থাৎ রেডিয়াসের মান যদি ক্রমশ ইনক্রিজ করে সেক্ষেত্রে তোমার ল্যাটিস এনার্জির মান ক্রমশ কী হবে, হ্রাস পাবে। তাহলে এই অর্থে আমরা বলতে পারি যে সবচেয়ে বেশি তোমার হচ্ছে ল্যাটিস এনার্জি কার হবে, লিথিয়াম তোমার আয়ন দ্বারা গঠিত কম্পাউন্ড, অর্থাৎ তোমার হচ্ছে লিথিয়াম ফ্লোরাইডের হচ্ছে ল্যাটিস এনার্জি বেশি অর্থাৎ ম্যাক্সিমাম ল্যাটিস এনার্জি, আর মিনিমাম হচ্ছে কি সিজিয়াম ফ্লোরাইড। তাহলে লিথিয়াম যে ফ্লোরাইড এর ক্ষেত্রে ল্যাটিস এনার্জি মান কত, প্রায় ধরো 1033 কিলোজুল মোল ইনভার্স। আর সিজিয়াম ফ্লোরাইড এর ক্ষেত্রে ল্যাটিস এনার্জির মান -748 কিলোজুল পার মোল ইনভার্স। তাহলে দেখছো তো এখানটায় ল্যাটিস এনার্জির মান অনেক পার্থক্য। আমরা একটা এক্সাম্পল বলি, ধরো সোডিয়াম ক্লোরাইড। তাহলে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে সোডিয়াম ক্ষেত্রে তাহলে ল্যাটিস এনার্জি পড়তে গেলে আমাদের কি জানতে হবে বলো দেখি। তাহলে ফার্স্ট আমরা জানতে হবে কি, ফার্স্ট জানতে হবে আয়নেশন এনার্জি আর হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। তাহলে আয়নেশন এনার্জি কি, মানে কোনো একটা মৌলের সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনটা যার প্রতি নিউক্লিয়াস আকর্ষণ বলটা কি হচ্ছে সবচেয়ে কম, ফলে হচ্ছে কি ওই ইলেকট্রনটা যদি বের করতে হয় তখন বাইর থেকে যে পরিমাণ তাপশক্তি সরবরাহ করতে হবে, তাহলে সেটা হচ্ছে কি ওই মৌলের পরমাণু ফার্স্ট আয়নেশন এনার্জি। আর ইলেকট্রন অ্যাফিনিটি কি, ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে যে আউটার মোস্ট শেলে যদি বাইর থেকে যদি ইলেকট্রন যদি অ্যাড হয় তখন কি হবে কিছু পরিমাণ এনার্জি
রিলিজ হবে, বেরিয়ে যাবে। তাহলে ল্যাটিস এনার্জির ক্ষেত্রে ল্যাটিস এনার্জি হচ্ছে কি এন্ডোথার্মিক রিয়েকশন, আর ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে কি এক্সোথার্মিক রিয়েকশন। তাহলে ল্যাটিস এনার্জির ক্ষেত্রে ধরো, তাহলে আগে তো আয়ন উৎপন্ন হয় পরমাণু থেকে, হয় ক্যাটায়ন নাহলে অ্যানায়ন। তারপরে ক্যাটায়ন এবং অ্যানায়ন যদি পরস্পর যুক্ত হয়, তখন যে পরিমাণ শক্তির মুক্তি ঘটবে সেটাকে বলছে কি তোমার হচ্ছে ল্যাটিস এনার্জি। তাহলে ধরো সোডিয়াম, তাহলে ইলেকট্রন যদি ত্যাগ করে একটা, তাহলে কি পাবো সোডিয়াম প্লাস আয়ন। আর সোডিয়াম প্লাস আয়নের ক্ষেত্রে এনথালপি পরিবর্তন কত হচ্ছে, এনথালপি পরিবর্তন 495.8 কিলোজুল মোল ইনভার্স। আর ক্লোরিনের ক্ষেত্রে কি হবে না, ইলেকট্রন যদি গ্রহণ করে তখন কি হয়, তাহলে সোডিয়াম হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌল, আর ক্লোরিন হচ্ছে কি সেই একই তৃতীয় পর্যায়ের মৌল। তাহলে সোডিয়াম হচ্ছে বিজারক দ্রব্য, আর ক্লোরিন হচ্ছে কি জারক দ্রব্য। তাহলে এক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ করার ফলে সোডিয়াম ক্লোরিন হচ্ছে কি মাইনাস আয়নে পরিণত হবে। তাহলে এক্ষেত্রে মানে সিএল পরমাণু থেকে সিএল মাইনাস আয়নে পরিণত হওয়ার সময় এনথালপি পরিবর্তন কত, -348.7 কিলোজুল মোল ইনভার্স। তাহলে ক্যাটায়ন পেলাম, অ্যানায়ন পেলাম। তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়ন যদি যুক্ত হয় তখন কি পাবো, NaCl। তাহলে NaCl হচ্ছে কি ক্ষেত্রে কি আয়নিক কম্পাউন্ড, আয়নিক ক্রিস্টাল, যার কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে কি 6:6, অর্থাৎ কি 6:6 হলে কি অক্টাহাইড্রাল, মানে একটা Na প্লাস আয়নকে 6টা Cl মাইনাস কিন্তু অ্যাসোসিয়েটেড অবস্থা বা সংযুক্ত অবস্থায় আছে। ঠিক একই রকমভাবে একটা Na মাইনাস আয়নকে কিন্তু তোমার 6টা হচ্ছে কি Na প্লাস আয়ন থাকবে। তাহলে এক্ষেত্রে কি না এনথালপির পরিবর্তন ΔH -700 কিলোজুল মোল ইনভার্স। তাহলে দেখো ক্ষেত্রে যে Na প্লাস যখন আয়ন ফর্মেশন হচ্ছে, 1 মোল Na প্লাস ক্যাটায়ন এবং Cl মাইনাস অ্যানায়ন থেকে, তখন কিন্তু 1 মোল কিন্তু তোমার হচ্ছে NaCl সলিড একটা আয়নিক ক্রিস্টাল উৎপন্ন হচ্ছে। তাহলে সেক্ষেত্রে যে এনথালপির পরিবর্তনটা সর্বদা দেখো নেগেটিভ। আর যত বেশি নেগেটিভ হবে তত কী হবে, তাহলে NaCl এর মধ্যে কি যে Na এবং Cl মাইনাস যে আয়ন দুটোর মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্সটা কি হবে বাড়তে থাকবে। তাহলে ওই অ্যাট্রাকশন ফোর্স কাটিয়ে যখন দুটো আয়নকে পৃথক করতে হবে, তখন কি বেশি পরিমাণ তাপ শক্তি সরবরাহ করতে হবে, ফলে ক্ষেত্রে ল্যাটিস এনার্জির মান হাই হবে। ধরো একটা এক্সাম্পল, সোডিয়াম, ধরো লিথিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড আর পটাশিয়াম হাইড্রোক্সাইড। সবচেয়ে বেশি কার ক্ষেত্রে ল্যাটিস এনার্জির মান সবচেয়ে বেশি কিন্তু লিথিয়াম প্লাস, কারণ লিথিয়াম প্লাসের সাইজ তুলনামূলকভাবে পটাশিয়ামের থেকে অনেক কম। ফলে এর ক্ষেত্রে হচ্ছে ল্যাটিস এনার্জির মান ম্যাক্সিমাম, আর এর ক্ষেত্রে ল্যাটিস এনার্জির মান হচ্ছে মিনিমাম। তাহলে আমরা এ থেকে কি বুঝতে পারলাম, যে ল্যাটিস এনার্জির মান বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা কম্পাউন্ডের স্টেবিলিটি বাড়তে থাকে, এবং তোমার হচ্ছে এই কম্পাউন্ডটা জলে দ্রবীভূত হওয়ার প্রবণতা ক্রমশ হ্রাস পেতে থাকে।